একেবারে আমার আপা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুকুম দিলেও ব্যাংকিং খাত কে ফেরানো যাবে না, সেটা দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি। সেটার কারণ হচ্ছে, এক বাস্কেট আপেলের যখন সব আপেলগুলো পচে যায়, হোয়াট উইল মাই আপা ডু উইথ রটেন বাস্কেট অফ অ্যাপেলস? ওনার আশেপাশে সবগুলো পচা আম। এবং তাই বাংলাদেশ ব্যাংকের সমবায় সমিতির সাথে তুলনা করেছে সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার মতে বাংলাদেশ ব্যাংক যেন গন্তব্য হারিয়ে ফেলেছে। কোন চাপে কিংবা কেন ঘন ঘন নীতি পরিবর্তন হচ্ছে সেই প্রশ্নও রাখেন তিনি। আর সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার বিষয়টি দেশের সর্বোচ্চ পর্যায় থেকেই গুরুত্ব দিতে হবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। খেলাপিদের মতন তাহলে আমরা ইচ্ছাকৃত নন গভর্নেন্স প্র্যাকটিস করছি। ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা এবং করণীয় শীর্ষক সিপিডির এই আলোচনায় তুলে ধরা হয় আর্থিক খাতের নানা দিক। তিনিও ব্যাংকটাকে কিন্তু শেষ করে। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাংলাদেশের অর্থনীতির আকার বেড়েছে, তবে ব্যাংক খাতে সুশাসন কমেছে। রাজনৈতিক চাপে ব্যাংকের অনুমোদন বিলোপন এবং ঋণ খেলাপি বাড়ায় তার প্রমাণ। এখানে ব্যবসায়ী, ব্যাংক এবং সরকার, এটা তাদের মধ্যে একটা যোগসূত্র সৃষ্টি হয়ে ব্যাংকের অনেক ধরনের দুর্বলতাগুলি সৃষ্টি হয়েছে, যেটার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, সুশাসনের অভাব, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের স্বার্থ একাকার হয়ে কেন্দ্রীয় ব্যাংক এখন সমবায় সমিতিতে রূপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক অনেকটা সমবায় সমিতির মতো হয়ে গেছে মনে হয়। যে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী, ব্যাব উইথ ডিউ রেসপেক্ট উইথ ব্যাংক ডিরেক্টর, অর্থাৎ যৌথভাবে বোধহয় তারা ডিসিশন নেয়। সিপিডি সম্মানিত ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের রোডম্যাপ ভালো, তবে বাস্তবায়নে স্বাধীনতা নেই। বাংলাদেশ ব্যাংক যে রোডম্যাপ যেটা দিয়েছেন খুবই ভালো, কিন্তু সেই রোডম্যাপ বাস্তবায়ন যদি তাদের করতে হয়, তাহলে কিন্তু তাদের নিজেদের স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে সক্ষমতা, সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যে এই সেক্টরটা বাংলাদেশের অর্থনীতির জন্য কেন এত গুরুত্বপূর্ণ। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানও বলেন, ব্যাংক অনুমোদনে সরকারকে সাবধান হতে হবে। ব্যাংকিং খাত নিয়ে সাধারণ মানুষের ভীতির কথাও স্বীকার করেন তিনি। ইয়েস, ইট ইজ ট্রু। সাধারণ মানুষ, গ্রামের মানুষ যা চিন্তিত অ্যাবাউট ব্যাংকিং সেক্টর, এইটা বোধহয় নট ভেরি সেফ। সুতরাং আমাদেরকে বাইরে বেরিয়ে এসে ডায়ালগ উইথ দ্য পিপল অল দ্য টাইম করতে হবে। সেমিনারে জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল হক মাহমুদ বলেন, আইএমএফ সহ দাতা গোষ্ঠীগুলোর পরামর্শ মানতে গিয়ে ব্যাংক এবং দেশের আর্থিক খাত ক্ষতির মুখে পড়ছে। সেই সেক্টরটাকে আপনি আজকে নষ্ট করার জন্য। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। বাড়তে থাকা খেলাপি ঋণ আর অনিয়ম দুর্নীতির কারণেই প্রায় আলোচনা সমালোচনায় থাকে ব্যাংকিং খাত। অন্যদিকে ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা। ফলাফল স্বরূপ ভালো যাচ্ছে না ব্যাংক খাতের ব্যবসা। ব্যাংক আমানত রেখে ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ। সিপিডি বলছে, গত ২ বছরে দেশে মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে, সেই তুলনায় ব্যাংক আমানতের সুদ হার বাড়েনি। পরিণামে ব্যাংকে টাকা রেখে মানুষ মুনাফা তো পাচ্ছেই না, উল্টো ক্ষতি হচ্ছে। এসব বিষয় নিয়ে কথা বলতে চাই। সাথে আছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আহসানুল আলম। স্বাগত জানাচ্ছি জনাব আহসানুল আলম, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকের কে সমবায় সমিতির সাথে তুলনা করেছেন সাবেক গভর্নর সালেউদ্দিন। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শককে, শ্রোতাকে সালাম। আমি একসাথে এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বলবো, কারণ জাতির জন্য প্রয়োজন। প্রথম কথা হচ্ছে, সালাউদ্দিন ভাই অত্যন্ত ভদ্র মানুষ। উনি বলেছেন আমাদের ব্যাংকগুলো অনেক সমবায় সমিতির মতো হয়েছে। সমবায় সমিতি কোনো খারাপ জিনিস নয়। সালাউদ্দিন ভাইয়ের বলা উচিত ছিল যে ঠকবাজ আমাদের ব্যাংকিং সেক্টর, ঠকবাজ সমবায় সমিতির মতো হয়েছে। এক নাম্বার 2, কোন আলোচককে আমি বলতে শুনেছি যে অর্থনীতির আকার বাড়ছে কিন্তু সুশাসন কমছে। আমি বলবো অর্থনীতির আকার বাড়ছে এবং পুরো ফাইন্যান্সিয়াল সেক্টর এর দুঃশাসন, একেবারে দুঃশাসন এর আওতায় চলে গেছে। তারপরে আরেকজন ভদ্র অর্থনীতিবিদ বলেছেন যে সময়ের সাথে সাথে বাংলাদেশ ব্যাংক তার সক্ষমতা বা স্বাধীনভাবে কাজ করার আপনার কি বলে সক্ষমতা হারাচ্ছে। এত ভয় কেন রে ভাই, দেশ তো আমাদের। তো আসলে যেটা আমি বলবো
আমি বলছি এই অধিকারে যে আমি রূপালী ব্যাংকের পরিচালক ছিলাম, সাধারণ বীমার পরিচালক ছিলাম, ইসলামী ব্যাংকের ইসি চেয়ারম্যান ছিলাম। আমি এই অধিকারেই বলছি যে আমাদের আর্থিক খাত, আমাদের বা বাংলাদেশ ব্যাংক মাফিয়া চক্রের পকেটে চলে গেছে। সো বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে, আপনি কারো পকেটে ঢুকে যাওয়ার পরে আপনি কি করে স্বাধীনভাবে কাজ করবেন? তারপরে মনে করেন আমাদের শেয়ার মার্কেট, সেটা মাফিয়া চক্রের রিপ্রেজেন্টেটিভ তারা শাসিত হচ্ছে অনেক বছর ধরে। সো এখন এই কথাগুলি বলার দরকার। একজন তো আমাদেরকে মিসগাইড করেছেন, মোস্তাফিজ ভাই আমার ভগ্নিপতি, তো উনি বলেছেন যে একদম উপর থেকে হুকুম না আসলে তো আপনার এটা ঠিক করা যাবে না। আমি মোস্তাফিজ ভাই আপনাকে জানাচ্ছি, আমি তো পড়াশোনায় গবেষণায় আপনার চেয়ে কম। এক ব্যাপারটা এরকম, সর্বোচ্চ না, একেবারে আমার আপা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুকুম দিলেও ব্যাংকিং খাত ফেরানো যাবে না, সেটা দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি। সেটার কারণ হচ্ছে এক বাস্কেট আপেলের যখন সব আপেলগুলো পচে যায়, হোয়াট উইল মাই আপা ডু উইথ রটেন বাস্কেট অফ আপেলস? ওনার আশেপাশে সবগুলো পচা আম, এবং তাই একসাথে অনেকগুলো বিষয় বলছিলেন, কিন্তু এই যে বলছিলেন যে কিছু গুটি কয়েক মানুষের কাছে চলে গেছে, মাফিয়াদের হাতে বাংলাদেশ ব্যাংক চলে গেছে, তাহলে কিভাবে এই আর্থিক খাতের জন্য তারা সিদ্ধান্ত নেবেন, ভালো করবেন? আসলে তাহলে সমাধানটা কি? আপনি পচা আপেলের সাথে তুলনা করছেন, সমাধান বলতে তাহলে কিছুই নেই? সাধারণ যারা আমানত রাখছে সমাধান তো আছে। আমি সম্মানিত সঞ্চালক আপনাকে প্রশ্ন করি, প্রথম তো আপনাকে ছিঁড়ে ফেলতে হবে ব্যাংকিং অ্যাক্ট। আমি পেলে একেবারে আপনাদের সামনেই টুকরো টুকরো করে ফেলতাম। ওই ব্যাংকিং অ্যাক্টেই ওই ক্ষমতা মাফিয়াদেরকে দেওয়া হয়েছে ব্যাংকগুলো তাদের পকেটে নেওয়ার জন্য। বাংলাদেশ ব্যাংক কোথায়? এখন যে কোনো ব্যাংকে গিয়ে মানুষ ক্লায়েন্টের চেক অনার করতে পারতেছে না, এরকম একটা সার্কামস্ট্যান্সেসে, সব ব্যাংকে নয়। তো ওয়ার ইজ বাংলাদেশ ব্যাংক? আচ্ছা, বাংলাদেশ ব্যাংক খুব ভালো, গভর্নর আমার বন্ধু মানুষ, তো ব্যাচমেট। তো আমি যেটা জানাতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যদি কোনো প্রবলেম না থাকবে, তো বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের ভয় পাচ্ছে কেন? বাংলাদেশ ব্যাংক মানে সাংবাদিকদেরকে কি লুকাতে চাচ্ছে? প্রেগনেন্ট, ইলিগাল প্রেগনেন্সির ক্ষেত্রে মেয়েরা পেটটা লুকাতে চায়। সো আমার অভদ্র প্রশ্ন হচ্ছে, what is Bangladesh Bank trying to hide from our journalists? All the information coming out. তারপরে এই যে $৫,৫০০০ দিয়ে ডিনার খাচ্ছে অফশোর ব্যাংকিং এর ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে মানি লন্ডারিং এর, ট্রেডিং এর ক্ষেত্রে, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির সাথে যারা জড়িত তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তারা বলেছে আপনাদের ৪-৫টা ব্যাংক এই অফশোর ব্যাংকিং থেকে হয়তো কিছুটা বেনিফিট করবে। আর আপনি নিজেই জানেন যে আপনাদের দেশে মানি লন্ডারিং এর জন্য কোন পর্যায়ের লোক জড়িত। তো এখানে ওনারা এসে কি করছেন? আপনার টক শোতে কথা বলেন, দিস উইল নট ওয়ার্ক। তারপর আরেকটা জিনিস বলি, বাংলাদেশ ব্যাংক কোথায় আছে যে এখন যে রিমিটেন্স এর ক্ষেত্রে 2.5% প্রণোদনা বাংলাদেশ ব্যাংক দেবে কিনা? আর প্রাইভেট ব্যাংকগুলো চাইলে দিতে পারে, না চাইলে দিতে পারে না, সেই ক্ষেত্রে অনেকগুলো প্রাইভেট ব্যাংক বলেছে যে তারা দেবে না। তাহলে এটার ঋণাত্মক প্রভাব কি আসতেছে? সামনে রমজান, কুরবানি আছে, কুরবানির মাসের এভিডেন্স বাড়বে, এতে কিন্তু খুশি হওয়ার কিছু নেই। আমাদের ফরেক্স অনেকটা তলানিতে এসছে। আমি বিরোধী দলের সুরে কথা বলছি। জনাব আহসানুল আলম, আসলে অনেকগুলো বিষয় আপনি বলছিলেন, বিশেষ করে ব্যাংক খাত নিয়ে, এবং আপনি বলছিলেন যে এটি আসলে ব্যাংক অ্যাক্টের থেকেই পরিবর্তন করতে হবে, আইন থেকেই। আমাদের হাতে আসলে আলোচনার জন্য থাকা সময়টুকু শেষ হয়েছে। অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য।